শিশু রামিসা হত্যার প্রতিবাদে পল্লবীতে বিভিন্ন দল ও এলাকাবাসীর বিক্ষোভ। এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ আইনমন্ত্রীর। নারায়ণগঞ্জের ২৫০০-এ মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, দলীয় নেতাকর্মীদের সড়ক অবরোধ। দেশে কোরবানির চাহিদার তুলনায় ২২ লাখ পশু বেশি আছে বললেন প্রাণী সম্পদ মন্ত্রী। বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে অস্থায়ী হাট। তেল নিয়ে ভোগান্তি না কাটতেই শুরু হয়েছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি কারণ বলছে তিতাস। শুরু হচ্ছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের আলোচনা। প্রথমে ফারাক্কায় গঙ্গার পানি প্রবাহ পরিমাপ হবে, কাল কলকাতায় বৈঠক। এবং দেশে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, অনিয়ম সিন্ডিকেটের অভিযোগ, অতীত অভিজ্ঞতা বিবেচনায় সিদ্ধান্ত জানালেন তথ্যমন্ত্রী। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারের হত্যাকারীদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, একই সাথে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তর এবং উত্তরের মহিলা বিভাগ। বৃহস্পতিবার সকালে এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান নেতারা। বিক্ষোভকারীরা 7 দিনে সারা দেশে 4টি শিশু হত্যাকাণ্ডের বিচার এবং একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন। প্রত্যেকটি বিষয়ে সরকারের কাছে জবাবদিহিতা দাবি করেন তারা। দলের পক্ষ থেকে ধর্ষণ, নির্যাতন সহ সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে সমাজের প্রতিটি মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। আজ আমরা এখানে যারা দাঁড়িয়েছি সবাই মা। আমি যখন রামিসাদের বাসায় গিয়েছিলাম, বাবা মার চেহারার দিকে তাকে আমার বারবার মনে হয়েছে আমি একজন মা। আজকে যদি ওই জায়গাটা আমার হতো, আমার জীবনটা কেমন হতো। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস ঘটনার বিচার কাজ সম্পূর্ণ করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী আরও বলেন, দেশের বিচার ব্যবস্থার উপর অনাস্থা কমাতে রামিসা হত্যার বিচার দৃষ্টান্ত হয়ে থাকবে। মানুষত্বকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো অপরাধ হতে দেয়া হবে না বলেও জানান আইনমন্ত্রী। এখন থেকে রাজনৈতিক বিবেচনায় কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না বলেও আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছেন মন্ত্রী। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট আবেদন খারিজ। আর অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করা আবেদনটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করেন। এর আগে সোমবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করা রিটে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠনের জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়। রিট আবেদনকারীর আইনজীবী বলেন, এই আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন। তবে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনি প্রতিকারের জন্য নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে আদালতকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর জন্য রিটটি করা হয়েছে। শপথ গ্রহণ করতেছি যে ফাইনালি উনি বলছেন যে অন্যায় কাজগুলো হয়েছে, যেসব মব হয়েছে, ভাঙচুর হয়েছে, ইলিগাল কাজ করেছে, করাপ্ট প্র্যাকটিস হয়েছে, এর উপর একটা ইনকোয়ারি কমিশন করার জন্য তো কোর্ট শুনে আজকে এটা সামারি রিজেক্ট করেছেন। ওনার উদ্দেশ্যটা কোনো আইনগত প্রতিকার চাওয়া না। মনে হতে পারে যে উনি কোনো রাজনৈতিক কোনো একটা উদ্দেশ্য কিংবা কোনো একটা অবলিক পারপাজে উনি রিট পিটিশনটি দায়ের করেছেন।
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে সুপ্রিম কোর্টের 7 আইনজীবীর করা এক রিটের রায়ে বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের 2 সেপ্টেম্বর রায় ঘোষণা করেন। গত 19 মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্তির পর সদ্য গঠিত সচিবালয়ের সিনিয়র সচিব সহ মোট 15 জন কর্মকর্তাকে পুনরায় আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত যে আমাদের একটি হাইকোর্ট বিভাগের রায়, আমরা বলে থাকি সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী যে রায়, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করেছি। এটা আপিল বিভাগে আজকে কার্যতালিকায় চেম্বার জাজের আদালতে আসবে বলে আমরা আশা করছি এবং আমরা আজকেই চেষ্টা করব এটা শুনানি করার জন্য। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের দ্বিতীয় দিন গ্রাহক পর্যায়ে 29% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কেআইপি মিলনায়তনে বিইআরসি আয়োজিত গণশুনানিতে এই প্রস্তাব করে দেশের 6 বিতরণ কোম্পানি। গণশুনানিতে গ্রাহক পর্যায়ে ডিপিডিসি 6.96%, ডেসকো 9.67%, পল্লী বিদ্যুতায়ন বোর্ড 5.93%, নেসকো 4.12%, ওজপিডিকো 10.12% বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে। আর একই সাথে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর পর তা সমন্বয়ের আবেদনও করা হয়। এ সময় আবাসিক মিটারের বিপরীতে সর্বোচ্চ কতটি অটোরিকশা চার্জিং করা যাবে সে বিষয়ে নির্দেশনার প্রস্তাব দেয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড। যখন ট্রান্সফরমার স্যার আমার প্রান্তে থাকে, আমি যখন ট্রান্সফরমার এলটি কানেকশন তাদের দিই 80 কিলোওয়াটে, তখন স্যার এই ট্রান্সফরমার পুরো লসটা স্যার আমার বিতরণ সংস্থার উপর বর্তায়। এটা আমাদের সিস্টেম কমানোর ক্ষেত্রে একটা বড় বাধা স্যার। এখানে আপনি পুঙ্খানুপুঙ্খ কোনো হিসাব দেন নাই। অতএব আমি আপনাদের হিসাব একজন নাগরিক হিসেবে বলি, আমি আপনাদের হিসাব বুঝে পাইনি এবং এই প্রস্তাবের মধ্যে আপনাদের কোনো হিসাবই নাই। অতএব এই প্রস্তাব প্রথমে আমি প্রত্যাখ্যান করছি। তেলের বাজারে অস্থিরতা আর ফিলিং স্টেশনগুলোর ভোগান্তি কাটতে না কাটতেই এবার শুরু হয়েছে তীব্র সিএনজি সংকট। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গত প্রায় 2 মাস ধরে চলছে গ্যাসের তীব্র চাপ স্বল্পতা। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না চালকরা। গ্যাস সংকটে আঁচ লেগেছে সাধারণ মানুষের রান্নাঘরেও। তিতাস গ্যাস বলছে চাহিদার তুলনায় সরবরাহে বড় ঘাটতি থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মধ্যরাতে ফিলিং স্টেশনগুলোর দীর্ঘ এই সারি বলে দিচ্ছে সংকটের গভীরতা। গত 1.5 থেকে 2 মাস ধরে রাজধানীর প্রায় প্রতিটি সিএনজি পাম্পের চিত্রই এমনই। পাম্প কর্তৃপক্ষ জানাচ্ছে দিনে গ্যাসের চাপ বা পিএসআই আশঙ্কাজনক হারে কমছে। চাপ কম থাকায় বন্ধ থাকছে রাজধানীর অনেক সিএনজি পাম্প। আমাদের দেখা গেছে সর্বোচ্চ চাপ 200 বা 220 প্রেসার থাকে, আর লাইনে গ্যাস না থাকলে কত 100 বা 80 এরকম আইসা পড়ে। তখন সাধারণ মানুষের দুর্ভোগান্তি হইতেছে, তারা ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস পাচ্ছে না। গাড়ির চাপ তো আছে, প্রেশার নাই তো। গ্যাস কেউ ঢোকে যদি খালি হয়, আর কেউ যদি ভরা থাকে 100 টাকা 80 টাকা এরকম, আর গ্যাস নাই 200 টাকা পর্যন্ত পায়। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় বিপাকে চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে দৈনিক আয়। গ্যাস নিয়ে ধোঁয়া দিয়ে খাওয়া দাওয়া তো আমরা বেতন করে পাই, এমন অবস্থা। এখন মাত্র 70 টাকা গ্যাস ঢুকলো। এইভাবে তো আমাদের এই ভোগান্তিটা আমাদের দেশের সরকার দেখুক, দেখে এটার একটা ব্যবস্থা নেই। সে গ্যাস না থাকলে পাম্প বন্ধ করে দিই, তো গ্যাস দেওয়ার দরকার নাই, তেলে চলবে, সমস্যা কি? এটা তো কোনো সমস্যা না। আর আপনি গ্যাসও দিচ্ছেন, মানুষের ভোগান্তি করতেছেন, এটা তো ঠিক না। গ্যাসের সমস্যার প্রভাব পড়ছে বাসাবাড়িতেও। রাজধানীর বেশিরভাগ এলাকার বাসিন্দারাই এখন গ্যাস সংকটের চরম ভোগান্তিতে। সারাদিন এরকম থাকে, গ্যাসে খুব রান্না বাড়ানো কষ্ট, রাঁধতে খাইতে খুব কষ্ট, সারা রাত যাইতে আমি সারা রাত রান্না। মম যেরকম জ্বলে তাও একটু মম একটু ভালো, কিন্তু গ্যাসের আগুন যে এটা একটু কোনো কিছু হয় না। কিন্তু প্রশ্ন হলো সমস্যাটা কোথায়? তিতাস গ্যাসের তথ্য বলছে দেশে বর্তমানে দৈনিক গ্যাসের মোট চাহিদা 3,800 মিলিয়ন ঘনফুট, কিন্তু এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র 2,700 মিলিয়ন ঘনফুট। অর্থাৎ প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় 1,100 মিলিয়ন ঘনফুট গ্যাসের। এই সংকট উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। জিহাদ জাহিদ, নিউজ 24, ঢাকা।
সরকারি সুবিধায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বরাদ্দ দেওয়া দোকান সময়ের সঙ্গে সেটি পরিণত হয়েছে এলাকায় জমিদারির প্রথায়। সরকার বা সিটি কর্পোরেশন যেখানে পাচ্ছে নামমাত্র রাজস্ব, সেখানে মধ্যস্বত্বভোগীরা হাতিয়ে নিচ্ছে লাভের সিংহভাগ। আইন থাকার পরেও কর্পোরেশনের উদাসীনতায় চলছে এই অলিখিত বাণিজ্য। অনুসন্ধানে সেই অনিয়মের চিত্রই তুলে ধরেছেন আমাদের সহকর্মী ইনামুল হক। নগরবাসীর জন্য সুপরিকল্পিত বাণিজ্যিক অবকাঠামো গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিভিন্ন সময়ে নির্মাণ করেছে প্রায় অর্ধশত মার্কেট। সংস্থাটির তথ্য মতে ৩৭টি মার্কেটের অন্তত ৪,০০০ দোকান বরাদ্দ দেওয়া হয় ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে। অভিযোগ উঠেছে, মূল বরাদ্দ গ্রহীতাদের বড় একটি অংশ নিজেরা ব্যবসা না করে দোকানগুলো অবৈধভাবে সাবলেট দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী এসব দোকান বিক্রি, হস্তান্তর কিংবা অনুমতি ছাড়া তৃতীয় পক্ষকে ভাড়া দেওয়া নিষিদ্ধ। কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। বনানী কাঁচাবাজারে অধিকাংশ দোকানই পরিচালনা করছেন ভাড়াটিয়া ব্যবসায়ীরা। কেউ ১৫,০০০, কেউ বা ২৫,০০০ টাকা পর্যন্ত মাসিক ভাড়া দিচ্ছেন, যেখানে সিটি কর্পোরেশন ভাড়া পাচ্ছে মাত্র ৫ থেকে ৬০০ টাকা। মার্কেট যখন হয়েছে তারা লটারির মাধ্যমে দোকান দেওয়া হয়েছে, তারা ওই সত্য মালিক হয়েছে, ওইখান থেকে আমরা আবার ভাড়া নিছি। ভাড়া দিয়ে ১৬,০০০, কারেন্ট বিল আছে, আপনার আরো খরচা আছে, সরকারি ট্যাক্স দেওয়া লাগে ৫৪০ টাকা। অবাক করার বিষয় হলো, সরকারি এই দোকানগুলো এখন পরিণত হয়েছে একালের জমিদারি প্রথায়। মূল বরাদ্দ গ্রহীতারা নিজেরা ব্যবসা না করে ঘরে বসেই মাস শেষে ভাড়াটিয়াদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলছেন। মাত্র ৩০ থেকে ৮০ বর্গফুটের দোকানও অবৈধভাবে বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ লাখ টাকায়। বর্তমানে একটা মাছ বাজারে নিম্ন তো ৩০ লাখ একটা দোকান। আমার এই মালিক কিনছে আরো ৭-৮ বছর আগে কিনছে প্রায় ৩০ লক্ষ টাকা দিয়ে। উনিও সিটি কর্পোরেশনে চাকরি করতো। ম্যাডামের নাম লাইলি ম্যাডাম বলে আর কি। একই চিত্র মহাখালী কমিউনিটি সেন্টার মার্কেটেও। এখানে বরাদ্দ পাওয়া প্রকৃত ব্যবসায়ীর দেখা মেলেনি। ভাড়াটিয়াদের অভিযোগ, সরকারি সম্পদ ব্যবহার করে এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে মাসে হাজার হাজার টাকা আয় করছেন। সিটি কর্পোরেশন থেকে মালিক নিছে, মালিক থেকে আমরা নিচ্ছি। সামনেটা ১৬,৫০০, এটা হচ্ছে ১২,০০০, আর ওইটা হচ্ছে ৬,০০০। ভাড়া নয়, ভাড়া কত দেন? ৭,০০০ টাকা। আর অ্যাডভান্স কত দেওয়া আছে? আরো দেওয়া আছে আপনার ১ লাখ টাকা। যিনি মালিক তিনি কি করেন? সরকারের একজন কর্মচারী। প্রকৃত মালিক উনি লিজ নিচ্ছে আর কি, রিয়াজউদ্দিন আহমেদ। শুধু বনানী বা মহাখালী নয়, সিটি কর্পোরেশনের অধিকাংশ মার্কেটেই এখন মধ্যস্বত্বভোগীদের রাজত্ব। অথচ আইন অনুযায়ী প্রতি ৩ বছর পর পর ভাড়া বাড়ানো কিংবা সরকারি প্রকৃত ব্যবসায়ীদের কাছ থেকে রাজস্ব আদায়ের সুযোগ থাকলেও অদৃশ্য কোনো কারণে বছরের পর বছর কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে কোটি কোটি টাকা রাজস্ব চলে যাচ্ছে প্রভাবশালীদের পকেটে। সিটি কর্পোরেশনের প্রশাসকের দাবি, সাবলেট দিয়ে অতিরিক্ত অর্থ আদায় অনিয়ম। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে দোষীদের ট্রেড লাইসেন্স এবং দোকান বরাদ্দ বাতিল হতে পারে। তাকে ব্যবসা করতে হবে, না হলে তার ট্রেড লাইসেন্স রিনিউ হবে না, ক্যান্সেল থাকবে, করে দিব। সরকারি সম্পদ যখন ব্যক্তি স্বার্থের হাতিয়ার আর মধ্যস্বত্বভোগীদের জমিদারি বাণিজ্যে পরিণত হয়, তখন ক্ষতিটা শুধু রাজস্বের নয়, সামাজিক ন্যায় বিচারেরও। এখন দেখার বিষয়, সিটি কর্পোরেশনের কঠোর অবস্থানের ঘোষণা মাঠ পর্যায়ে কতটা বাস্তবায়িত হয়। এনামুল হক, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো লাইজলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। চাহিদার চেয়ে প্রায় ২২ লাখ বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সীমান্তের ওপার হতে আসা পশু কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। দেশের খামারিদের স্বার্থ রক্ষায় তিনি আহ্বান জানান। একই সাথে বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে কোরবানি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এসব কথা বলেন তিনি। বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের পশুর চামড়া ছাড়ানো এবং মাংস প্রক্রিয়াজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দিতে চায় সরকার। বাংলাদেশ পশু সম্পদের স্বয়ংসম্পূর্ণ। এই মাদ্রাসার ছেলেদের যদি ট্রেনিং দেওয়ানো হয় দুইটা, এক, চামড়াটা আপনারা পেয়ে গেলেন আপনাদের মাদ্রাসায়, আমরা লবণ দিয়ে দিলাম, ওই চামড়াটা প্রপারলি আপনারা প্রিজার্ভ করতে পারলেন, ন্যায্য মূল্য পাবেন, দেশে ফরেন কারেন্সি আর্নিংটাও ঠিক হইলো।
পবিত্র ঈদুল আজহা ঘিরে চট্টগ্রামে প্রাণ ফিরে পাচ্ছে কোরবানির পশুর হাট। নগরের বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে অস্থায়ী পশুর বাজার। ইজারাদাররা বলছেন প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পশুর দাম নিয়ে ক্রেতাদের শঙ্কা থাকলেও আশাবাদী বিক্রেতারা। আকরাম হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদ সামনে রেখে চট্টগ্রামের হাটগুলোতে বাড়তে শুরু করেছে কোরবানির পশু। নগরের বিভিন্ন এলাকায় বসেছে ছোট বড় একাধিক অস্থায়ী হাট। দেশের নানা প্রান্ত থেকে ট্রাকে করে গরু আসায় হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার আনাগোনা। আমরা উত্তরবঙ্গ থেকে যারা গরু ব্যাপারে এখান থেকে যাই, তুলনামূলকভাবে আগের তুলনায় অনেক গরু কম। হাট ঘুরে পশু দেখছেন ক্রেতারাও। অনেকেই এখনই কিনছেন না, বরং দাম ও বাজার পরিস্থিতি যাচাই করছেন। তবে তাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি। 1 লাখ টাকা একটা গরু, 5,000 টাকা হাসিল, আর কোনো ওখানে এই হাসিলটা যদি একটু কমানো যায়। 1,40,000 টাকা বলছি, তাহলে এরা বলছে 60 দিতে হবে, তাহলে গরু হিসেবে এখানে এখন বর্তমান চড়া। বিক্রেতারা বলছেন এবার পশু সরবরাহ তুলনামূলক কম, পাশাপাশি খাবার ও লালন পালনের ব্যয় বেড়ে যাওয়ায় দামেও তার প্রভাব পড়েছে। তাই ভালো দামে পশু বিক্রির আশা তাদের। ক্রেতা এখনো আসতেছে না, ক্রেতা আসবে হয়তো বা এই সপ্তাহ পরে আসবে, মঙ্গলবার, যেহেতু আরো 2টা হাট আছে বাজারের মধ্যে। ইনশাল্লাহ আমরা ক্রেতাদের থেকে কিছু আশা করতেছি যে আমরা ভালো দামে গরু বিক্রি করতে পারবো। আমি গরু আনছি 12টা, আর আছে মাত্র 2টা গরু বিক্রি হয়েছে। আল্লাহর রহমতে কোনো গরু পারাপার, কোনো আপনার বিয়ারির টাকা মারি খাওয়া বা কোনো রকমের উচ্ছৃঙ্খল করা, কোনো দলীয় প্রভাব খাটানো, এরকম কিছু এখানে নেই। ঈদ যত ঘনিয়ে আসবে ততই জমে উঠবে চট্টগ্রামের পশুর হাটগুলো, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। পশ্চিমবঙ্গের কলকাতায় আজ শুরু হচ্ছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন JRCর 90তম বৈঠক। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ আনোয়ার কবির। বৃহস্পতিবার বৈঠকের শুরুতেই বাংলাদেশ প্রতিনিধি দল যাবে মুর্শিদাবাদে। সেখানে ফারাক্কায় গঙ্গা নদীর পানি প্রবাহ পরিমাপ করা হবে। পরদিন কলকাতায় আনুষ্ঠানিক বৈঠকে বসবেন দুই দেশের কর্মকর্তারা। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তির পুনর্বিকিরণ। আর কারণ চলতি বছরের 31 ডিসেম্বরে শেষ হচ্ছে এই চুক্তির মেয়াদ। 3 দিনব্যাপী বৈঠক চলবে শনিবার পর্যন্ত। ফিফা বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে থাকে কোটি দর্শকের আবেগ, বড় অঙ্কের ব্যবসা আর আন্তর্জাতিক চুক্তি। কিন্তু বাংলাদেশে সেই সত্য নেই। এবার উঠেছে অনিয়ম, অতিমূল্যায়ন এবং প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ। এর মধ্যেই তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন নিউজ 24কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, অতীতের অভিজ্ঞতা এবং বিতর্ক মাথায় রেখেই নেওয়া হবে 2026 বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের সিদ্ধান্ত। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।